যারা যারা মার খেয়েছেন তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে। আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে? দেশ জুড়ে আওয়ামী লীগ নেতা কর্মীদের বাড়ি, অফিস, কার্যালয়ে হামলা ভাঙচুর। আমাদের যিনি বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী আমাদের প্রফেসর ইউনূস স্যার, উনি কোথায়? পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আমার জীবনে অনেকগুলো ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে। আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তে চাই যে এটা বন্ধ করতে হবে। ব্যারিস্টার সুমন তার নিজের ভুল বুঝেছে। আমরা একটা ভিডিও দেখতে পাচ্ছি, ব্যারিস্টার সুমন বর্তমানে আমেরিকাতে আছে। দর্শক শ্রোতা, ব্যারিস্টার সুমন কিন্তু সেখানে বসেও বাংলাদেশের উদ্দেশ্যে অনেক কথা বলতেছে এবং সে সরকারের বিরুদ্ধে কথা বলতেছে। এইগুলা দেখলে আপনারা অবাক হবেন ব্যারিস্টার সুমন কি কি বলতেছে এবং কিভাবে সে ক্ষমা চেয়েছে। আপনারা কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তারপর আপনার মতামত করবেন কমেন্ট বক্সে। এর আগে কেউ আপনারা ব্যারিস্টার সুমনের নামে বাজে মন্তব্য করবেন না। এই যে দেখেন, দুধ ভাত কলা ছেলেদেরকে যারা জীবনে মাত্র শুরু করছে তাদেরকে কিভাবে আমি নিয়ে যাই, আমরা কেউই জানি না তারা ভবিষ্যতে কোথায় যাবেন। মায়ের খাইলো তারা এই যন্ত্রণা নিয়ে আমি একা, আমার সাথে কেউ নাই। ছেলে মেয়ে এগুলা, বউ ছেলে মেয়ে এরাও বিপদে আছে নিউ ইয়র্কে। বাংলাদেশটা তো এই জায়গায় যায় না যে তুমি একজনের কাছ থেকে নিয়োগ প্রাপ্ত হয়েও তার বিরুদ্ধে কথা বলতে পারবা। এই জায়গাটাতে বাংলাদেশের মানুষ এখনো যায় নাই। শরীরও তো একটা জায়গা পৌঁছে গেলে নিজের সামনেই, চোখের সামনেই কেটে দিতে হয় শরীরটাকে। তো এই বাংলাদেশের মানুষ এটাই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তক্তা জাতি আবার তৈরি করতে আমরা পারি। যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায়, আপনাদের বিদেশে এসেও যে খুব বেশি এইসব চিন্তায় যে শান্তি দেয় তা না, কিছু অশান্তি নিয়ে মনে হয় বাকি জীবন পর্যন্ত, একেবারে কবর পর্যন্ত এরকম অশান্তি নিয়ে যেতে হবে। আমার জীবনে অনেকগুলা ভুল সিদ্ধান্ত, ভুল কাজ আছে আমার জীবনে। আমি মানুষ হিসেবে আপনারা এখানে দেখলেন যে ব্যারিস্টার সুমন কিন্তু আমেরিকাতে বসে অনেক কথা বলতেছে এবং সে কিন্তু ওইখানে যাওয়ার পর থেকেই অনেকগুলা ভিডিও করতেছে। সেই ভিডিওগুলোর কিছু ক্লিপ কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখন কিন্তু আপনাদেরকে বিস্তারিত সহকারে সবকিছু দেখাবো এবং আপনারা কিন্তু ওইগুলা দেখলে অবশ্যই বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিবেন। এই যে দেখেন, সম্পাদক বা যারা যারা মার খেয়েছেন তাদের তো এখন জীবন চালানোই কঠিন হয়ে যাবে। আর এই যে হাসপাতালের খরচটা কে দিবে? যে কোনো কেউ ডাকলেই চলে যায় না। কারণ আপনারা দেখছেন তো যে ছাত্রলীগের যতই আপন আপন কথা বলেন, কিন্তু ছাত্রলীগের বেশিরভাগ মানুষ তার ব্যক্তি স্বার্থে যখন ব্যবহার করেন তখন কলিজাটা ফেটে যায়। আমি ছাত্রলীগকে বলবো যে পড়াশোনা করার সময় কিন্তু পড়াশোনা করা লাগবে। কারণ পড়াশোনা করে যদি ভালো করতে না পারেন তাহলে ওই সারা জীবন মাইরি খাবেন আর এই পথে পথে ঘুরে বেড়াবেন, কিচ্ছু করতে পারবেন না। আমি শুরু করিতেছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। নিউ ইয়র্কে এসে পৌঁছাইছি। এখন নিজের ভাগনার গাড়িতে করে আমাকে আমার বোনের বাসা থেকে নিয়ে যাচ্ছে আমার মা যে বাসায় থাকেন এই বাসায়। তো থাকতে থাকতে অনেকগুলা মেসেজ পেয়েছি বাংলাদেশ থেকে। যদিও এটা নিয়ে খুবই আমি চিন্তিত ছিলাম বা কথা বলা দরকার আমি ভাবতেছিলাম, বিভিন্ন কথাবার্তা হয়। এটা আসলে আমি আপনাদের কাছে আল্লাহর রাস্তে চাই যে এটা বন্ধ করতে হবে। এটা যদি বন্ধ না করেন অনেক মানুষের অনেক নির্যাতন হয়, অনেক কষ্ট হয়। এইসব যন্ত্রণা আপনাদেরও, আমি প্রায় হয়তো এইভাবে যন্ত্রণা আপনাদেরকে দিতে হবে। আপনাদেরকে একটা কথা বলতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস যখন প্রথমে নোবেল পান, প্রথমে আমরা সবাই কিন্তু আনন্দিত হয়েছি। কিন্তু একটা কারণ এখন পর্যন্ত আমি মিলাইতে পারি নাই, যে ক্ষুদ্র ঋণ সুদের ব্যবসা করে একটা মানুষ কিভাবে নোবেল পায়। এবং আপনি আরেকটা জিনিস বাংলাদেশের বিবেচনায় আপনাদেরকে বলতে চাই, ক্ষুদ্র ঋণের ব্যবসা করে ব্যবসাতে ঋণ নিয়ে কেউ বৃহৎ হয়েছে আমার জানা নাই। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো লোকরা ক্ষুদ্র ঋণের ব্যবসা করে এত বড় হয়ে গেছেন যে হিলারি ক্লিন্টনের মতো লোকের নির্বাচনী প্রচারণায় তারা টাকা পর্যন্ত তারা ব্যয় করতেছেন বাংলাদেশে থেকে। বাংলাদেশের মানুষের টাকা উনি হিলারি ক্লিন্টনের এই নির্বাচনী প্রচারণায় দিচ্ছেন। শুনেন, আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এই দুঃসময়ে এখন যে সময়টা ক্রাইসিস মোমেন্ট, এই সময়ে আওয়ামী লীগের মধ্যে আমি আওয়ামী লীগের যারা আছেন সবাইকে দাবি করব, যে যার খুলস থেকে বেরোয় আসেন। প্রতিবাদ করার সময় আছে, আমাদের যা যা আছে তার বিভিন্ন সময় আমরা বলবো, আমাদের দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ চলতে থাকবে। কিন্তু এখন মনে রাখবেন যে জননেত্রী শেখ হাসিনা, আমি বারবার বলছি যে উনি যদি না থাকেন তাহলে আমাদের মতো মানুষের প্রতিবাদ করার সাহসও থাকবে না। কারণ উনি বঙ্গবন্ধু কন্যা বলেই আজকে আমাদের এরকম প্রতিবাদ করার সাহস আমরা পাচ্ছি। শুনেন, দেশের মধ্যে দুই দলের মধ্যে বিভক্তি থাকতে পারে, কিন্তু আরেক দলকে পরাজিত করার জন্য বিদেশের যারা, আপনারা জানেন যে এই আমেরিকা কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি। ৭১ সালের যুদ্ধের সময় আমেরিকা আমাদের বিরোধিতা করছে। এখন যখন বাংলাদেশ যখন অন্য লেভেলে চলে যাচ্ছে উন্নয়নের দিক থেকে, তখনও কিন্তু আমেরিকা আমাদের বিরোধিতা করতেছে।
এই ইউনূস সাহেব দেখেন, আপনারা ইউনূস সাহেবের বলবেন যে আমি ইউনূস সাহেবের বদনাম করি কিনা। এই ইউনূস সাহেব নোবেল পাওয়ার পরেই উনি এই দুই নেতা আওয়ামী লীগ বিএনপিকে বিদায় করে দিয়ে উনি গত টার্মে আপনারা জানেন উনি প্রধানমন্ত্রী হইতে চাইছিলেন। এইবারও উনি ষড়যন্ত্র করে আবারও উনি প্রধানমন্ত্রী হইতে চান। একটা মানুষ যখন বারবার প্রধানমন্ত্রী হইতে চান তখন উনি কিন্তু মনে রাখবেন যে তার মনের মধ্যে কিন্তু কোনো ভালো জিনিস নাই। পদ্মা সেতুতে উনি বিরোধিতা করছেন। শুনেন, যাই করুক না কেন উনি বাংলাদেশের বিরোধিতা করতেছেন, এইটা বাংলাদেশের জন্য কোনো ভালো হবে না। এবং উনি যত বড় নোবেল বিজয়ী হন না কেন, নিজের দেশের বিরোধিতা করে আমার মনে হয় উনি কোনোদিন মানুষের মনে জায়গা নিতে পারবেন না। এই জন্য সর্বশেষে একটা কথা বলতে চাই, দুঃসময়ে দাঁড়ানোই কিন্তু বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকের কাজ। আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বলবো, বহুত যুদ্ধ জয় করে আপনি আসছেন, 21 গ্রেনেড হামলার মতো এই হামলা থেকে আপনি বেঁচে আসছেন। আপনি কিন্তু আল্লাহর রহমতেই বেঁচে আছেন এই পৃথিবীতে। আপনার ভয়ের কিছু নাই, সামনের দিকে এগিয়ে যান। আল্লাহ উপরে আল্লাহর বিশ্বাস যেহেতু আমাদের আছে, মনে রাখবেন আপনাকে কেউ এখানে দাবাই বন্ধু তাকে বারবার তার কাছে যে ধর্ণা দেয়, হিলারি আমাকে নিজে ফোনও করে, আমার সাথে কথাও বলে। তাকে আমি এক্ষেত্রে আমি বলবো এখন সবাইকে, এখানে যেহেতু আমাদের পুলিশ, র্যাব এবং আনসার বিডিবি সহ সবাই এখানে উপস্থিত আছেন, বিজিবি সবাই, তা আমি একটা জিনিস বলবো যে আপনাদের সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন রেলে আগুন, লঞ্চে আগুন, ফেরিতে আগুন, এমনকি সীতাকুণ্ডে যে আগুনটা, সেটাও কিন্তু একটা জায়গা থেকে আগুন। ডক্টর ইউনূস বাংলাদেশের সম্পদ না পৃথিবীর সম্পদ। আমি দেখেছি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বলেছেন দিস উইল নট এফেক্ট আওয়ার রিলেশনশিপ, বহির্বিশ্বের সাথে আমাদের সম্পর্কে। ঠিক তার পরের দিনই জন কেরি বলেছেন উই আর কনসার্ন। 23 জন কংগ্রেসম্যান বলেছেন উই আর কনসার্ন। বহির্বিশ্ব ফোন উঠে ঝগড়া করবে না, এটা তাদের ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ, দ্যাট উই আর কনসার্ন, উই আর লুকিং ইনটু দ্য ম্যাটার। ডক্টর ইউনূস আমাদের মতো না। আমার ফোনে সবচেয়ে বড় ভিআইপি ফোন করে জয়নাল আবেদিন ফারুক সাহেব, আর ডক্টর ইউনূসের ফোনে ফোন করে হিলারি ক্লিন্টন। মনে রাখতে হবে সে কোথায় উঠে গিয়েছেন। ডক্টর ইউনূসের এই ব্যাপারটা অ্যামিকেবলি সেটেল করা যেত। আই হ্যাভ উইটনেসড ইট। আমি নিজে দেখেছি বিবিসিতে হোয়াইট হাউস স্পোকসম্যান বলছে উই আর ডিপলি কনসার্নড, দিস ইজ ইউনূস অ্যালার্জি। আমি জানি অনেকে বলতে পারবে এটা আমাদের সার্বভৌমত্ব, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, এটা আমাদের সার্বভৌমত্ব, কিছু একটা ব্যালেন্স নিড টু বি ড্রন। এখন সার্বভৌমত্বর সাথে ব্যালেন্স, এখন গ্লোবালাইজেশনের সময় কালকে বাংলাদেশের বিপদ হচ্ছে, আমরা তাদের কাছে যে হাত পাততেছি, দুই নেত্রীর মনোমালিন্য হচ্ছে, নির্বাচনে যাবো কি যাবো না, আমেরিকান এম্বাসির দাওয়াতে ভিড় লেগে যাচ্ছে, এখানে ভিড় লেগে যাচ্ছে। আর যখন কোনো কিছু হচ্ছে তখন কি বলা হচ্ছে এটা আমাদের সার্বভৌমত্ব ব্যাপার। এটা সার্বভৌমত্ব ব্যাপার না, এটা পার্সোনাল ভেন্ডাটা। সেখানে বসেও অনেক বিরোধী কথা বলতেছে এবং একটা ভিডিওর মাধ্যমে দেখা যাচ্ছে যে সে কিন্তু ক্ষমা চাচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা এগুলো দেখে কি মনে করছেন এবং ব্যারিস্টার সুমনের এই কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগতেছে, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং আপনাদের কাছে আমার আবারও রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।